আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দুটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, একটা হলো 23 তারিখে, একটি হচ্ছে 31 তারিখে আমাদের। তো দুটো পরীক্ষার জন্যই আমাদের ক্যারিয়ার ম্যাপের যে আয়োজন, যে মোটামুটি যে ধরনের প্রশ্ন আসে, আর্টস ফ্যাকাল্টি যদি প্রশ্ন সেট করে থাকে তাহলে সেই প্রশ্ন সেটের উপর ভিত্তি করে যে ধরনের প্রশ্ন আসে আমাদের কিছু সংকলন এখানে আছে, সবগুলো সাবজেক্ট থেকেই আছে। আজকে আমি মুশফিকুর রহমান আপনাদের সঙ্গে ইংরেজিটি নিয়ে ডিসকাস করছি। আমরা যারা পরীক্ষা দেব, আমরা এখানে অনেকেই আছি, আমরা কেউ কেউ হয়তো সম্পূর্ণ কোর্স শেষ করা বা মাত্র শুরু করেছি, মাঝামাঝি পথে আছি। পরীক্ষাটা নিয়মই হচ্ছে এটা যে আমরা চেষ্টা করতে থাকবো, আমরা নিজেকেও একটু শানিত করব, সঙ্গে সঙ্গে আবার যাদের প্রিপারেশন অলরেডি হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত চাকরিটা পেয়ে যাবো এরকম। তো আমরা এখানে কিছু প্রশ্ন সংকলন করেছি, যে প্রশ্নগুলোর মধ্যে এই 10ম গ্রেডের পরীক্ষার যে ধরনের প্রশ্নগুলো আসে, যেগুলো দেখা যায় এরকম কিছু প্রশ্নের সংকলন, হুবহু সেখান থেকে তুলে দেওয়া না সেই রকম, কারণ আমরা অনেকেই এত ভালোভাবে পড়াশোনা করেছি মাশাআল্লাহ যে আমরা অলরেডি প্রশ্ন উত্তরগুলো পারি। সেই রকম প্রশ্ন দেওয়া আছে যার সঙ্গে রিলেটেড যে টপিক গুলো সেগুলো আমরা একটু ডিসকাস করব। আপনারা এটা দেখছেন, শুনছেন যারা, আপনাদের যদি রিলেটেড কোনো প্রশ্ন থাকে একটু কষ্ট করে সেই প্রশ্নগুলো আমাকে এখানে বক্সে লিখে দিবেন, ইনবক্সে দেখলে আমি সেই অনুযায়ী উত্তর করব অবশ্যই। আর আর সঙ্গে সঙ্গে ক্লাসে পার্টিসিপেট করলে আমাদের আরো ক্লাস কাজে লাগবে, যেহেতু আমরা একটু সময় দিবই, সামনে পরীক্ষা আছে, আমরা সেটা চেষ্টা করব। শব্দ শব্দ আহ, একটু দেখবেন সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আমি একটু সময় নিচ্ছি মূল টপিকে যাওয়ার আগে। এখন শোনা যাচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই যে এই পদটা পরীক্ষা দিব 10ম গ্রেডের অফিসার পদে, এরপরে আস্তে আস্তে আমরা আবার উপরের দিকে যাব। এখানে মনে রাখবেন দিন শেষে আমরা যে পরীক্ষা প্রশ্নগুলো দেখছি, আমি ইংরেজি নিয়ে কথা বলছি, যে আপনার একটা বড় অংশ হলো প্রিপজিশন এবং ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, এই ধরনের। এইটা অবশ্যই আমরা প্রিভিয়াস ইয়ার্স এর থেকে প্রশ্ন থেকে পড়ার মধ্যে থাকবো। আমি যতটুকু জানতে পেরেছি, যারা এটা নিয়ে কাজ করেন, গবেষণা করেন, তাদের কাছ থেকে যে প্রশ্নটা সম্ভবত সেট করতে যাচ্ছে আমাদের আর্টস ফ্যাকাল্টির প্রিভিয়াস ইয়ার্স প্রশ্নগুলো অবশ্যই পড়ার মধ্যে থাকবো। সেই অনুযায়ী আমরা সাহস করে কনফিডেন্টলি পরীক্ষা দিতে বসবো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা একটু আমাদের টপিকে যাই। মনে রাখবেন পরীক্ষার হলে আমার চ্যালেঞ্জ হচ্ছে প্রশ্নটা বুঝে এটা কোন টপিকের প্রশ্ন সে অনুযায়ী অ্যাপ্রোচ করে সলভ করা, তাহলে ভুল হবে না। আমাদের হয়তো অনেকেরই যারা নতুন আছে, আমাদের মনে একটা ভয় কাজ করে যে এত বুঝে উত্তর করতে গেলে তো সময় পাবো না। আপনি তো আপনার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটা সময় ভাগ করবেন অবশ্যই। একটা আদর্শ পরীক্ষা দেওয়ার প্ল্যানে অবশ্যই সময় ভাগ করা থাকবে, ডিপার্টমেন্টালাইজ করা থাকবে। তাই মনে রাখবেন গ্রামার প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় আসবে 4-5টা, তাই না? 10-15টা যদি ইংরেজি প্রশ্ন আসে, সেই 4-5টা গ্রামার প্রশ্নে একটু সময় দিয়েই উত্তর করা উচিত, কারণ ভোকাবুলারি পার্ট যেটা যেটা প্রিপোজিশন পার্ট, সেখানে আপনি পারলে ইনশাল্লাহ ঠিক উত্তর করে আসবেন, এছাড়া কিন্তু আপনার খুব বেশি সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। না পারলে স্কিপ করে পরেরটাতে যেতে হবে। ওকে, আচ্ছা, এইখানে মারুফ ইউজ টু লিভিং ইন কুমিল্লা but his company had transferred him to a better position in Sylhet. আচ্ছা, পিন পয়েন্ট এরার, এটার সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত যারা আমরা এই চাকরির প্রস্তুতি পরীক্ষায় আছি। পিন পয়েন্ট এরারে আমাদের কাছে একটু কঠিন মনে হয় এই জন্য যে এখানে কোনটা ঠিক থেকে দেখবো, কিন্তু আমি সাধারণত বলি যে আপনি পিন পয়েন্ট এরারে সবার আগে দেখবেন রাইট ফর্মস অফ ভার্বস থেকে, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অ্যাগ্রিমেন্ট থেকে শুরু, তারপরে অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এবং তারপরে এটা কোন টেন্সে আছে সে অনুযায়ী আমরা সমাধান করার চেষ্টা করব। Maruf used to living in Kumilla, but his company had transferred him to a better position in Sylhet. কোনটা কারেক্ট উত্তর হতে পারে একটু লিখে দেবেন প্রশ্নের নাম্বার সহ। আপনাদের জন্য আগে একটু কিছু সেকেন্ড আমি সময় দিচ্ছি।
Maruf used to living in Kumilla, but his company had transferred him to a better position in Silat. যদি কোনো ভুল না থাকে তাহলে ডি নাম্বার অপশন নো এরার। সি used to live, এই তো, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে কি হবে উত্তরটা? এ। এখানে উত্তরটা ঠিক এ হবে, মানে হচ্ছে এখানে এই সি নাম্বার, এ নাম্বারে ভুল আছে, পিন পয়েন্টের কাছে। এখন আমার যদি এটা পরীক্ষায় আসতো, আমি একটু দেখি তো এই সেন্টেন্সে কাজটা কোনটা। মারুফ ইউজ টু মানে কি কোনো কিছু অতীতে করত, অতীতে সে বাস করতো কুমিল্লাতে, ভালো কথা, পাস্ট টেন্সে আছে। এখন টু এর পরে কি ভার্বের সঙ্গে আইএনজি হয়? না, টু এর পরে তো ভার্বের সঙ্গে আইএনজি হয় না, টু এর পরে তো ভার্বের বেয়ার ইনফিনিটিভ ফর্ম হয়। তাহলে এখানে কি হবে উত্তর? ইউজড টু লিভ। তাহলে এটা আমার কোন টপিক? এটা হলো আমার রাইট ফর্মস অফ ভার্বস এর টপিক, ইউজ টু লিভ। বাট হলো কনজাংশন, কনজাংশন কিন্তু ঠিক আছে। একজন ভাই এখানে উত্তর দিয়েছেন যে বি তে ভুল আছে। বাট হিজ কোম্পানি, দেখুন তো এটা একটা ক্লজ, পরে আবার একটা ক্লজ, কোম্পানি তাকে সরিয়ে দিয়েছে কোথায়? সিলেটে আরো ভালো অবস্থানে, তাহলে এটা একটা ক্লজ, মাঝখানে কনজাংশন বি লাগবে। হ্যাড ট্রান্সফার্ড হিম, তাকে সরিয়ে দিয়েছে সিলেটে, এটা ঠিক আছে। এখন বি নাম্বারে যিনি বলেছেন তার একটা লজিক আমি বুঝতে পারছি যে এখানে হ্যাড ট্রান্সফার পাস্ট পারফেক্টের দরকার কি? আচ্ছা, কিন্তু পাস্ট পারফেক্ট আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করি না, কিন্তু পরীক্ষা যখন আসে তাকে সরিয়ে দিয়েছে, এটা পাস্ট পারফেক্টে হওয়ার কথা না। কিন্তু ইউজ টু এর পরে যেহেতু আইএনজি হতে পারে না, তাই আমি এ নাম্বারটাকে ভুল বলছি, ইউজ টু লিভিং। দুইটাই পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স। কখন ইউজ টু এর পরে আইএনজি হয়? যদি এখানে কোন একটা বি ভার্ব থাকতো, মারুফ ওয়াজ ইউজ টু, তাহলে এখানে আইএনজি হতে পারত। তাহলে এখানে মূল কথা হচ্ছে ইউজ টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হবে না, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, লিভ। দুই নম্বরে, which of the following is a correct sentence? তার মানে এখানে চারটি অপশনের মধ্যে তিনটি ভুল, একটি কারেক্ট। আচ্ছা, the teacher said he was intelligent, hard worker and disciplined. বি বলেছেন, আরো কেউ কি বি? আর কারো উত্তর? বি। সি, the teacher said he was intelligent, hardworking and disciplined. আচ্ছা, তারপরে ডি নাম্বারে আর কেউ অন্য কোনো উত্তর? এটা কোন টপিকের প্রশ্ন যদি পরীক্ষায় আসতে হবে দেখতাম। প্রথমটাতে ভুল কি হয়েছে? দ্য টিচার সেড হি ওয়াজ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান ছিল, হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী ছিল, অ্যান্ড হি হ্যাজ ডিসিপ্লিনারিটি, এটা একটা ক্লজ। আমরা প্যারালেলিজমের টপিক থেকে দেখেছি, যেহেতু এইটা অ্যাডজেক্টিভ, এইটা অ্যাডজেক্টিভ, তাই এন্ড এর পরেরটাও একই সঙ্গে প্যারালেল স্ট্রাকচার অনুযায়ী একটা অ্যাডজেক্টিভ হওয়া উচিত। একজন আপু বি বলেছেন, দ্য টিচার সেড হি ওয়াজ ইন্টেলিজেন্ট, অ্যাডজেক্টিভ। হার্ড ওয়ার্কার, এটা কি অ্যাডজেক্টিভ নাকি এটা একটা নাউন? অ্যান্ড ডিসিপ্লিনড, তাই বি নাম্বারটাও ভুল। সি নাম্বারে বলেছেন উত্তরে কেউ কেউ, দ্য টিচার সেড হি ওয়াজ ইন্টেলিজেন্ট, অ্যাডজেক্টিভ। হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী, অ্যাডজেক্টিভ। অ্যান্ড ডিসিপ্লিনড, শৃঙ্খলাবদ্ধ, অ্যাডজেক্টিভ। সি নাম্বারটা আবার প্যারালেলিজম অনুযায়ী ঠিক আছে। বি তে দেখে কি ভুল হয়েছে? দ্য টিচার সেড হি ওয়াজ ইন্টেলিজেন্ট, অ্যাডজেক্টিভ।
হার্ড ওয়ার্কিং অ্যাডজেক্টিভ, and he has discipline এটা আবার ক্লজ, তাই ভুল। তাহলে এইটা হলো আমাদের খুবই কমন একটি টপিক যেটা পরীক্ষা চাকরি পরীক্ষা প্রশ্নে দেখা যায়। এটি হচ্ছে একটি প্যারালেলিজমের টপিক। প্যারালেলিজমের স্ট্রাকচার অনুযায়ী এখানে শুধু কারেক্ট অ্যান্সারটা হচ্ছে সি। কারেক্ট অ্যান্সারটি হচ্ছে সি, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। আবির রয়, থ্যাংক ইউ। সুব্রত বর্মন একটা সুন্দর পয়েন্ট ধরেছেন প্রথম প্রশ্নে, ভেরি গুড। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন, ইট ইজ নো গুড ড্যাশ টু চেঞ্জ হার মাইন্ড। এখন আমি যদি অপশনে দেখি ট্রাইং টু ট্রাই, ট্রাই অথবা অফ ট্রাইং, তাহলে আমি বুঝতে পারছি এটা তো ভার্বের সঙ্গে কানেক্টেড টপিক। ওয়ালাইকুম আসসালাম রাবে আপু, উম্মে আসমা আপু বলেছেন এ। 3 নাম্বার উত্তর পেয়েছি এ। এখন এটা কেন হলো? আমাদের রাইট ফর্মস অফ ভার্বস একটা কথা আছে যে নো গুড, আর, বিজি, এই শব্দগুলো যখন থাকবে এর পরের শব্দটা ভার্বের সঙ্গে আইএনজি হবে। ইট ইজ নো গুড ট্রাইং টু চেঞ্জ হার মাইন্ড। টু ট্রাই বা শুধু ট্রাই বা অফ ট্রাইং বলা যাবে না। ওয়ালাইকুম আসসালাম। জি, 3 এর উত্তর এ। মোটামুটি মাশাআল্লাহ সবাই পেরেছেন। আপনারা যখনই উত্তর করবেন একটু কষ্ট করে প্রশ্ন নাম্বার সহ উত্তর করলে, আমরা যেহেতু একটু টাইমের গ্যাপ হয় অনলাইন ক্লাস যেহেতু, তাহলে বোঝাটা সহজ হবে আমাদের জন্য যে আমরা কোন প্রশ্ন উত্তরটা দিচ্ছি। এখানে তাহলে আমাদের শিক্ষণীয় কি? এটা মুখস্থ বিষয়। ইট ইজ নো গুড, আমি যদি বলি হি ওয়াজ বিজি হিজ ফ্রেন্ড, সে ব্যস্ত ছিল। এখন অপশনে যদি থাকে টক, অপশনে যদি থাকে টকিং, অপশনে যদি থাকে টু টক, যদিও এটা একটু কন্ট্রোভার্সিয়াল, ধরেন অপশনে আছে ইন টকিং, এটা যদিও কারেক্ট উত্তর হয়, কিন্তু আমাদের এই কম্পিটিটিভ পরীক্ষাতে স্যাররা যে ধরনের স্ট্রাকচারে প্রশ্ন করেন, যে উত্তরটা তারা আশা করেন, এই ক্ষেত্রে বিজি এর পরে উত্তরটা কি হবে? হি ওয়াজ বিজি টকিং টু হিজ ফ্রেন্ড। হি ওয়াজ বিজি টক, টু টক অথবা ইন টকিং, যদি এটা শুনতে ঠিক মনে হচ্ছে হি ওয়াজ বিজি ইন টকিং, কথা বলায় সে ব্যস্ত ছিল। কিন্তু নো গুড এবং বিজি এদের পরে সরাসরি ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে কারেক্ট উত্তরটা আমরা করব। ওকে, 4 আপনার আমার সবার প্রিয় টপিক হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, নাকি? এই প্রিয় টপিক না, না, এই জন্যই বলছি এটাকে প্রিয় বলতে হবে। যেটা একটু কম পারছি সেটার প্রতি আস্তে আস্তে পছন্দ জাগাতে হবে, যেন সেটা আমার কাছে আস্তে আস্তে পছন্দনীয় হয়, আমার কাছে সেটা পড়তে গেলে বিরক্তি কাজ না করে, আমার ব্রেন যেন ভালো মনে রাখে। তাহলে দেখুন তো, কোনটা ডিসডেইনফুল কথাটার মানে কি আমরা জানি? সিনোনিম অ্যান্টোনিম আমাদের যতই অপছন্দনীয় হোক, পরীক্ষায় একটা খুব বড় অংশ সিনোনিম অ্যান্টোনিম থেকে আসবে, তাই না? এগুলো আগে চাকরি পরীক্ষা থেকেই নেওয়া, এই ব্যাংকের অফিসারের পদে চাকরি পরীক্ষা থেকেই নেওয়া। আর আর্টস ফ্যাকাল্টিতে একটা সুনাম আছেই, দেখা যায় যে তারা প্রশ্ন রিপিট করে। তাই এটা একটু প্রিভিয়াস ইয়ার্স এর আর্টস ফ্যাকাল্টির জব প্রশ্নগুলো পড়ার অভ্যাস রাখতে হবে। ডিসডেইনফুল কথাটার মানে কি? ঘৃণাপূর্ণ, এটা একটা অ্যাডজেক্টিভ। হেটফুল, ঘৃণাপূর্ণ। এখন স্কর্নফুল, ভেরাশাস, ব্যাশফুল, ফ্রেন্ডলি। যদি এটা অ্যান্টোনিম বলতো আমি বলতাম ফ্রেন্ডলি, কিন্তু অ্যান্টোনিম তো বলে নাই। ব্যাশফুল মানে হচ্ছে কি? আঘাত, আঘাত দান করা। তাহলে ভেরাশাস মানে কি? জান্নাতুন নাইমা, যে অনেকদিন পরে আবার আপনার লাইভ ক্লাসে আসার সুযোগ হলো। ভেরাশাস মানে কি? সত্যবাদী, ট্রুথফুল। এইটা হবে অ্যান্সার। স্কর্নফুল, স্কর্নফুল মানে হচ্ছে কি? ঘৃণাপূর্ণ।
স্কর্ন মানেও ঘৃণা, তাহলে ডিসডেনফুল এটার সিনোনিম হচ্ছে স্কর্নফুল। এটা ব্যাশফুল মানে হচ্ছে কাউকে আঘাত করে এমন, আঘাতময় বা কাউকে মানে হঠকারিতাপূর্ণ। কষ্টদায়ক বলতে পারেন আর কি, যার কথায় মানুষ কষ্ট পায়। আচ্ছা, 5, এই ধরনের প্রশ্ন এই 10ম গ্রেডের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে বেশ দেখা যায়, যেটা আইবি এর একটা প্রিয় টপিক। আইবি যেটা করে, কিন্তু আইবি শব্দগুলো একটু বেশি কঠিন দেয়, সেন্টেন্স গুলো বড় দেয় এরকম। বাই রাইটিং দ্য স্ল্যান্ডারাস আর্টিকেল, দ্য জার্নালিস্ট ট্রাইড টু ড্যাশ দ্য পলিটিশিয়ান, begrudge, besmirch, behoove, befall। কি হতে পারে উত্তর? নিজে থেকে আমরা একটু ট্রাই করব যদি পারি। বাই রাইটিং দ্য স্ল্যান্ডারাস আর্টিকেল, স্ল্যান্ডার মানে কি? গালাগালি, অপমানসূচক, নিন্দামূলক। নিন্দামূলক লেখালেখির দ্বারা দ্য জার্নালিস্ট, সাংবাদিক, চেষ্টা করেছিল ট্রাই টু ড্যাশ দ্য পলিটিশিয়ান, রাজনীতিবিদকে কি করতে? বিগ্রাজ, বিসমার্চ, বিহুভ, বিফল। বিগ্রাজ মানে রাগ ধরে রাখা, অভিমান করার মতো। বিহুভ মানে যথাযথ হওয়া, ঠিক হওয়া, রাইট হওয়া। বিফল মানে পতন হওয়া। কিন্তু এই বিসমার্চ, বিসমার্চ মানে হচ্ছে কলঙ্কপূর্ণ করা, কালিমা লিপ্ত করা, নষ্ট করা। ঠিক আছে, তাহলে 2 এর পরে এখানে ঠিক উত্তরটা হবে টু বিসমার্চ দ্য পলিটিশিয়ান। এটা আবারও শব্দার্থের কাজ, তাই একটু যাচাই করে দেখা। এই শব্দগুলো কি খুব কঠিন মনে হয়েছে? সাবরিনা মমতাজ সুধা বলছেন না, এখানে বিফল হবে না, হবে কি রাইট টু বিসমার্চ। আচ্ছা, তাহলে আজকে অন্তত একটু শিখে রাখি, বিসমার্চ মানে হলো কলঙ্কপূর্ণ করা, কালিমা লিপ্ত করা। স্টেইন একটা থাকে না, স্টেইন নষ্ট করার, এই স্টেইন দাগ লাগানো। আবার আফটার দ্য ফায়ার দ্য বিল্ডিং ওয়াজ ইন এ কমপ্লিটলি ড্যাশ স্টেট। আগুনের পর দ্য বিল্ডিং, আমরা শুনেছি উত্তরাতে একটা বাসায় আগুন লেগেছে, খুবই স্যাড একটা নিউজ। আফটার দ্য ফায়ার দ্য বিল্ডিং ওয়াজ ইন এ কমপ্লিটলি, ভবনটা সম্পূর্ণ কেমন পর অবস্থায় ছিল? dilapidated, pristine, ornate, stingy। কি হবে উত্তর? আচ্ছা, স্টিনজি মানে মনে হয় আমরা জানি, কৃপণ। অর্নেট, এটা আমার কাছে মনে হয় যেন একটু শুনতে অর্নামেন্টের সঙ্গে মিল আছে, সজ্জিত। অর্নামেন্ট কি? গহনা, এটা দিয়ে সাজে। তাহলে অর্নেট মানে সজ্জিত। প্রিস্টিন মানে চকচকা, নতুন। ডিলাপিডেটেড মানে বিধ্বংস, বিধ্বস্ত অবস্থা। ঠিক আছে, তাহলে আফটার দ্য ফায়ার দ্য বিল্ডিং ওয়াজ ইন এ কমপ্লিটলি dilapidated state, সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় ছিল। একটু ভোকাবুলারি যাচাই করা হচ্ছে, ভয় লাগছে কিন্তু অল্প। আমি সাধারণত বলি, ধরেন পরীক্ষার যে অল্প কটা দিন আছে, এই সময়টা কিন্তু গ্রামার শেখার সময় না, এই সময়টা কিন্তু নতুন করে কোনো ম্যাথের নিয়ম শেখার সময় না। এই সময়টা হচ্ছে যেগুলো মুখস্থ বিদ্যার বিষয়, সেগুলো যত সম্ভব রিভিশন করে নেওয়া, শিখে নেওয়া। ঠিক আছে, এটা মনে রাখবেন। আপনি যারা পুরোটি প্রস্তুতি নিয়েছেন, যারা মোটামুটি 4 থেকে 5 মাসের মতো প্রস্তুতি নিয়েছেন, তারা সত্যিকার অর্থে অন্তত প্রিলি টেকার মতো একটা এনাফ প্রিপারেশন নিয়ে ফেলেছেন। এখন কাজ হচ্ছে যতটুকু শিখেছি ততটুকুই মনে রাখা। ডিল্যাপিডেটেড একটা অ্যাডজেক্টিভ। জি।
এখানে অ্যাডজেক্টিভ। 7 আবার হোয়াট ইজ এ সিনোনিম ফর অ্যামেলিওরেট? এই জন্য এই সবগুলো চুজ করা যেন আপনারা একটু, আবারও বলছি, ইংরেজির জন্য আমি সবসময় খুবই বিনয়ের সঙ্গে বলি, গ্রামার আমরা ক্লাস নেই, বেশি বেশি গ্রামার করাচ্ছি, কিন্তু দিন শেষে আমরা শিক্ষার্থীরা মূল পরীক্ষায় গ্রামারের জন্য আটকে যাই না, ভোকাবুলারির জন্য আটকে যাই। যে অল্প কটা দিন আছে অবশ্যই খুঁজে খুঁজে আর্টস ফ্যাকাল্টির কি কি ভোকাবুলারি আছে শেখা শুরু করতে হবে, প্রিভিয়াস ইয়ারের ভোকাবুলারিটা একটু আগাতে হবে। অ্যামেলিওরেট কথাটার মানে হচ্ছে কি, একটা সহজ সিনোনিম বলতে পারি ইমপ্রুভ করা, অবস্থার উন্নতি করা, ঠিক আছে, আরো বেটার করা। তাহলে হেজিটেট মানে ইতস্তত করা, ডেটেরিয়ারেট হচ্ছে এটার অ্যান্টোনিম, বিপরীতার্থক শব্দ, অবস্থার অবনতি করা। ইম্পেয়ার মানে হলো ক্ষতি করা, বাধাগ্রস্ত করা। কারেক্ট আনসারটা হবে বি, এনহ্যান্স। সিনোনিম ফর অ্যামেলিওরেট হচ্ছে এনহ্যান্স, সমৃদ্ধ করা। 7B। অনেকেই কারেক্ট আনসার দিচ্ছেন, মাশাআল্লাহ, ভালো। তার মানে এই শব্দগুলোর সঙ্গে আপনারা পরিচিত। আরেকটা সবার প্রিয় টপিক, প্রিপোজিশন। চাকরি পরীক্ষায় জানি প্রিপোজিশনের ছড়াছড়ি। People with an affinity dash nature often enjoy hiking and camping. মানে অ্যাফিনিটি কথাটার মানে কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোন সোর্স থেকে দেওয়া হয়েছে? এনহ্যান্স। People with an affinity dash nature often enjoy hiking and camping. দেখুন তো, যদি অ্যাফিনিটি না থেকে এই জায়গায় শব্দটা থাকতো লাভ, তাহলে কি বলতাম উত্তরে? ফর বলতাম না। মানুষ যাদের নেচারের প্রতি ভালোবাসা রয়েছে, অফটেন এনজয় হাইকিং অ্যান্ড ক্যাম্পিং, তারা প্রায় সময় হাইকিং এবং ক্যাম্পিংটা এনজয় করে। লাভ ফর নেচার, তেমনি অ্যাফিনিটির সঙ্গেও কি বসে? ফর নেচার। পিপল উইথ অ্যান অ্যাফিনিটি ফর নেচার, অফ হবে না, কি হবে? ফর। অ্যাফিনিটি ফর, লাভ ফর নেচার, অফটেন এনজয় হাইকিং অ্যান্ড ক্যাম্পিং। নাইন। অনেক ভোকাবুলারি প্রিপোজিশনের পর একটু গ্রামারে ফিরে এসেছি। By the time you get back, Shajib has left, will be leaving, will have left. আমরা বুঝতে পারছি এটা ভার্বের টপিক। বি নাম্বারটা অবশ্যই বাদ, উইলের পরে লেফট হতে পারে না, উইলের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে বাই দ্য টাইম ইউ গেট ব্যাক, সজীব কি হবে? এটা তো গ্রামারের টপিক, এটা প্রশ্ন নাম্বার 9। আচ্ছা, হ্যাজ লেফট একটা কাছাকাছি উত্তর পেলাম। আর কারোটা? হ্যাজ লেফট কোন টেন্স আপু? প্রেজেন্ট পারফেক্ট, তাই না? এখন দেখুন তো, বাই দ্য টাইম ইউ গেট ব্যাক, যে সময়ের মধ্যে তুমি ফেরত আসো নাকি ফেরত আসবে? আসবে। তাহলে ভবিষ্যতে হবে, তাহলে ভবিষ্যতে হলে কি আর আরেকটা সোজে বল চলে গেছে নাকি চলে যাবে? এখন উইল হ্যাভ লেফট কেন বলতে হলো আমরা একটু মনে রাখবো। বাই দিয়ে যখন কোনো কথা বলা থাকবে টাইম আমাদের পরীক্ষাগুলোতে, এটা অবশ্যই পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? পারফেক্ট। ভবিষ্যৎ হলে, ফিউচার হলে ফিউচার পারফেক্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট,
প্রেজেন্ট হলে প্রেজেন্ট পারফেক্ট। এটা সাধারণত আমাদের চাকরি পরীক্ষাগুলোতে আসা একটা সাধারণ নিয়ম। যখন বলা থাকছে ইন 2030 most people leave the country, ধরেন কথা বললাম, তাহলে ইন 2030 2030 সাল তো এখন আসেনি, 2030 সালে বেশিরভাগ মানুষ দেশ ছাড়ে নাকি ছাড়বে, তাহলে আমি ফিউচার টেন্স উত্তরটা কি বলবো? উইল লিভ। কিন্তু দেখুন তো, যদি আমার এখানে ইন না থেকে থাকতো বাই 2030, তখন ফিউচার টেন্স কিন্তু বাই বলা আছে, আমার উত্তরে কি বলতে হবে? উইল হ্যাভ লেফট। এই যে এখানে যেটা হয়েছে, যখন আমি বুঝতে পারছি ফিউচার টেন্স, তাহলে 30 সাল বলা আছে ফিউচার, তারপর বাই বলা আছে, তখন হবে ফিউচার পারফেক্ট। তুমি যে সময় আসো না হয়, তুমি যে সময় এসে থাকবে তার মধ্যে সজীব চলে গিয়ে থাকবে, এখনো দুটোর একটা কাজও ঘটেনি। 10, I will get a typist dash my paper. কি হবে উত্তর? এটা কোন টপিক? টাইপিং, টাইপ, কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব আমরা দেখেছি হ্যাভ, মেক, গেট, লেট, হেল্প। এই 5টা ভার্বকে আমরা পজিটিভ ভার্ব হিসেবে শিখেছি, এবং এদের পরে যদি অ্যাকশন ডুয়ার হয়, একজন টাইপিস্টকে আমি নিয়েছি যে আমার পেপারটা, পেপার সাধারণত এসে বোঝে, আমার এসেটা টাইপ করে দিবে, সেই ক্ষেত্রে তাদের পরে ভার্বের বেস ফর্ম বসতো, কিন্তু গেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে গেটের পরে টু ইনফিনিটিভ বসে, গেটের পরে বসে টু ইনফিনিটিভ, কিন্তু এদের পরে বসে শুধু বেয়ার ইনফিনিটিভ, মানে টু বাদ দিয়ে। লেটের পরেও বসে বেয়ার ইনফিনিটিভ, কিন্তু হেল্পের পরে বসে কি টু দিয়েও কারেক্ট, টু ইনফিনিটিভও কারেক্ট, আবার বেয়ার ইনফিনিটিভও কারেক্ট, তাই না? তাহলে আই উইল গেট এ টাইপিস্ট টু টাইপ মাই পেপার। দেখি তো একটু চেক করে। এখানে কোনো কারেক্ট উত্তর আছে? শি হেল্প মাই কার। ইডি নাকি আইএনজি? বি নাম্বারটা রিপেয়ার্ড। এই জায়গায় কোনো কারেক্ট উত্তর নেই। এটা একটু মনে রাখার জন্য একটু আপনারা এই পজিটিভ ভার্বের টপিকটা একটু খেয়াল করে দেখবেন। দেখুন তো, ওই যে অ্যাকশন ডুয়ার না রিসিভারটাকে সে সাহায্য করেছে আমার গাড়িটা কি কাউকে রিপেয়ার করা হয়, করে নাকি গাড়িকে রিপেয়ার করা হয়? এই কারণে আপনারা সবাই রিপেয়ার্ড বলেছেন, ট্রু। গাড়িটা কি অ্যাকশন রিসিভার বা
প্যাসিভ সেন্সে আছে, কিন্তু প্যাসিভ সেন্সে কখনো হেল্প ব্যবহৃত হতে পারে না। আমি সেন্টেন্সটাই লিখেছি ভুল। হেল্প কখনো ব্যবহৃত হতে পারে না। যদি এখানে গট বলতাম বা হ্যাড বলতাম, তাহলে উত্তরটা হতো গিয়ে রিপেয়ার্ড। এটা আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলেছি, ঠিক আছে? অ্যাকশন রিসিভারের ক্ষেত্রে কিন্তু হেল্প শব্দটাই পজিটিভ ভার্বে ব্যবহৃত হতে পারে না। জি, আপু ওই যে কথা হচ্ছে পজিটিভ ভার্বের একটা নিয়ম আছে না? নিয়মটা কি? আমি যদি বলি মাই সিস্টার মেক টি ফর মি এভরিডে, এখানে আপু আপনি উত্তর কি দিবেন? মেক নাকি টু মেক নাকি মেড নাকি মেকিং, কি দিবেন উত্তর? ইডি। নেক্সট, দেখুন তো আপু এটা কি পজিটিভ ভার্ব? না। আমি আপনার উত্তরটাতে আসছি। কি হবে? এটা কোনো পজিটিভ ভার্ব না, কারণ শুধু মেক লেট হেল্প থাকলে যে পজিটিভ ভার্ব হবে সেটা না। তার আগে একটা নাউন বা প্রোনাউন, তারপরে পজিটিভ ভার্বের পাঁচটার যে কোনো একটা, তারপরে আবার একটা নাউন বা প্রোনাউন, তারপরে আবার পজিটিভ ভার্ব লাগবে, আরেকটা ভার্ব থাকা লাগবে, পজিটিভ ভার্ব না, দুঃখিত। কিন্তু এরকম যদি না হয় তাহলে এটা পজিটিভ ভার্বই না। তেমনি আপনি যখন বলছেন কার রিপেয়ারিং সার্ভিস, বাইক রিপেয়ারিং সার্ভিস, ওটা তো পজিটিভ ভার্বের টপিকে আপনি বলছেন, আপনি নিজেও তো দিয়েছেন, আপনি নাউন ফ্রেজ হিসেবে বলছেন, তাই না? এই জন্য পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে, যখনই আমার পজিটিভ ভার্ব এই পাঁচটার যে কোনো একটাকে আমি দেখেছি, তারপরে আমি এই যে একটা সাবজেক্ট, তারপরে পজিটিভ ভার্ব, তারপরে আরেকটা নাউন বা প্রোনাউন, তারপরে আবার আরেকটা ভার্ব, তার মানে সেই সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই সেন্টেন্সে এসে আমার সেভাবে চিন্তা করতে হবে পজিটিভ ভার্বের নিয়মে, অন্য কোনো ক্ষেত্রে না। জি, থ্যাংক ইউ। 11, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মিন্স, এটাও চাকরির পরীক্ষায় অপছন্দনীয় হলেও আমার এখানে আজকে টার্গেট হচ্ছে যে চাকরিতে যে ধরনের প্রশ্ন আসে, যারা এটার সঙ্গে একেবারে নতুন বা যারা পুরোপুরি এখন কানেক্টেড না, একটু মনে রাখবেন দশম গ্রেডের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে। সেক্ষেত্রে এই সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, কিছু কিছু ইডিয়মিক এক্সপ্রেশন, প্রভার্ব এরকম আসবেই, এগুলো একটু যেন পড়েন। টু গ্রেট রিগ্রেট সামথিং দ্যাট ক্যান নট বি চেঞ্জ, ট্রু। To regret something that cannot be changed. Cry over spilled milk. যা চেঞ্জ করা যায় না এমন কোনো কিছু নিয়ে আফসোস করা, যেটা বলে এখন আর লাভ নেই। বারো, আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একাধিক শব্দ ব্যবহার না করে কিছু শব্দ যদি আমি বলা চাই, এ স্পিচ মেড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন, যে এক্সটেম্পোর স্পিচ, কোন ধরনের প্রস্তুতি ছাড়া যখন কোনো ভাষণ দেওয়া হয়, বক্তৃতা দেওয়া হয়, ওই ধরনের বক্তৃতাতে কি বলা হয়? এক্সটেম্পোর স্পিচ। আমরা বানান মনে রাখার জন্য হয়তো এক্সটেম্পোরই বলতে পারি, প্রস্তুতিহীন। লুগুব্রিয়াস মানে কি মনে আছে আমাদের? লুগুব্রিয়াস মানে কি? বিষণ্ণ, মনমরা। সোয়ান সং মানে কি মনে আছে? শেষ কথা, শেষ যে বিদায়ের কথা, সেটা হলো সোয়ান সং। The correct passive form of the sentence, I know how things work around here.
অ্যাক্টিভ প্যাসিভের টপিক। একটু দেখবো কি আনসার হবে। How things are work around here is known to me. How things সি কি হবে? আচ্ছা, সি কেন হবে না? How things work, আচ্ছা, I know how things work around here. এখন আমাদের চাকরি পড়ে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ, আমি জিজ্ঞেস করলাম একটু চেক করার জন্য। লাস্ট যে যখন অ্যাক্টিভ প্যাসিভ আমাদের পরীক্ষা আসে, আই নো এটা হচ্ছে আমার মেইন ক্লজ, আর হাউ থিংস ওয়ার্ক অ্যারাউন্ড হিয়ার এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। আমাদের চাকরির পরীক্ষাতে আমরা দেখি আমরা সাধারণত মেইন ক্লজ গুলোকে কি করি? প্যাসিভ করি। তাহলে সে অনুযায়ী আমি যদি বলি হাউ থিংস ওয়ার্ক অ্যারাউন্ড হিয়ার, এখানে তারা ইজ নোন, এটাও কিন্তু প্যাসিভ হয়েছিল, কিন্তু হাউ থিংস ওয়ার্ক অ্যারাউন্ড হিয়ার ইজ নোন বাই মি, আমরা জানি আমার দ্বারা পরিচিত না, আমার কাছে এটা জানা পরিচিত, এই জন্য আমরা বাই বলি না। এই নাম্বারটা এখনো ভুল না, কিন্তু আমরা বাকি অপশন পড়ে দেখছি যে কোনো কারেক্ট অ্যান্সার, বেটার অ্যান্সার পাই কিনা। হাউ থিংস আর ওয়ার্ক অ্যারাউন্ড হিয়ার ইজ নোন টু মি। আচ্ছা, কিভাবে এখানে সবকিছু চলে এটা আমার জানা। দেখুন তো, হাউ থিংস আর ওয়ার্ক অ্যারাউন্ড হিয়ার, কিভাবে জিনিসপত্র চালানো হয় সেটা আমার জানা। এটা হাউ থিংস ওয়ার্ক অ্যারাউন্ড হিয়ার ইজ নোন টু মি, এই জায়গায় টু মি আছে, এখানে টু মি নেই। দেখুন তো, হাউ থিংস ওয়ার্ক অ্যারাউন্ড হিয়ার এটা ছিল হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, এটা ছিল আমার কি? সাবঅর্ডিনেট ক্লজ, তাই এটাকে চেঞ্জ করা হয়নি। আপনি যে কথাটা বলছিলেন, যেটা মেইন ক্লজ সেটাকে প্যাসিভ করা হয়েছে। হাউ থিংস আর ওয়ার্ক অ্যারাউন্ড হিয়ার ইজ নোন টু মি। ওকে, হাউ থিংস আর ওয়ার্ক অ্যারাউন্ড হিয়ার ইজ নোন টু মি, সি নাম্বারটা কারেক্ট আনসার আমরা দিচ্ছি না, কারণ আমাদের চাকরির পরীক্ষাতে যখন আসে তখন এভাবেই আসে যে আমরা মেইন ক্লজ গুলোকে প্যাসিভ করি। ওকে, 14 আমরা অপশনের দিকে যদি তাকাই তাহলে দেখছি ফর, টু, বাই, উইথ। তাহলে আমরা বুঝতে পারছি এটা প্রিপজিশনের টপিক। One after another, uniformed officers appeared before the crowds, dash pledging their allegiance dash the sovereign. প্রিপজিশন কি আমরা জানি কি হবে? অ্যালেজিয়েন্স এর সঙ্গে কি হবে? 14 নাম্বারটা টু, অ্যালেজিয়েন্স টু। ওয়ান আফটার আনাদার, একের পর এক, ইউনিফর্মড অফিসার্স, পোশাক পরিহিত অফিসাররা, অ্যাপিয়ার্ড বিফোর দ্য ক্রাউডস, জনতার সামনে এসে দাঁড়ালো, ভিড়ের সামনে দাঁড়ালো, প্লেজিং দেয়ার অ্যালিজিয়েন্স টু দ্য সভরেন, রাষ্ট্রের প্রতি তাদের সমর্থন জানিয়ে, স্বীকার করে, অ্যালিজিয়েন্স টু দ্য সভরেন। আবার পিন পয়েন্ট এরর, কোন অংশটা? এই যে প্লেজিং ইউনিফর্মড অফিসার্স অ্যাপিয়ার বিফোর দ্য ক্রাউডস, এটা আপু অ্যাপোজিশনে তো ভার্ব থাকতে পারবে না, এখানে তো ভার্ব আছে, অ্যাপোজিশনে নাউন ফ্রেজ থাকবে। 15 পিন পয়েন্ট এরর, কোথায় ভুল আছে? None of the two employees who attended the meeting seemed to agree with the proposal.
কি হবে? একটা, এটা অপশনের বাইরে আছে। আমরা প্রপোজালের সঙ্গে এগ্রি করলে উইথ বলতে পারি না, বলার কথা টু। বলার কথা কি টু, কিন্তু এটা তো আমাদের অপশনে দেয়নি, এ নাম্বারে ভুল আছে। হ্যাঁ, এখানে এই জন্য বাসার সাহেব সি বলেছেন। কিন্তু নান অফ দ্য টু এমপ্লয়িজ, এমপ্লয় কয়জন? দুইজনের সঙ্গে নান শব্দটা ব্যবহার করা যায় না, কি বলতে হয়? নিদার। কি বলতে হয়? নিদার বা নাইদার, যে হয় বলি যে neither of the two employees who attended the meeting seemed to agree with the proposal. দুইজনের জন্য neither বলতে পারবো না। যদি এখানে টু এমপ্লয়িজ না হয় 3, 4 বা অন্য সংখ্যা হতো 2 এর বেশি, তাহলে আমরা বলতে পারি না। এগ্রির সঙ্গে টু হওয়ার কথা, কিন্তু এটা আমাকে অপশনে দেয়নি বলে আমি এটাকে ভুল ধরতে পারছি না। অ্যান্টোনিম। Choose the antonym for the word presage. Impassive, misjudge, servile, predict. এখন আবারও প্রেসেজ শব্দটা আমাদের জানা আছে কিনা। প্রিসেজ কথাটা একটা সিনোনিম হচ্ছে অনেকটা এরকম, প্রেডিক্ট। সাধারণত প্রগনস্টিকেট বলা হয়, মানে হচ্ছে এডুকেটেড ফোরকাস্টিং, ভবিষ্যৎ নির্দেশনা দেওয়া, ভবিষ্যৎ সম্পর্কে বলা, প্রফেসাই। তাই এটার অ্যান্টোনিমটা এখানে হচ্ছে মিসজাজ, ভুল বিচার করে ফেলা। একটা হলো ভবিষ্যতে কি হবে আমি একটা বিচার করে বললাম, একটা সেটাকে ভুলভাবে বিচার করে ফেলাটাকে অ্যান্টোনিম হিসেবে বলতে হচ্ছে কি মিসজাজ। এখানে এতে যেটা আছে ইমপ্যাসিভ, মানে হচ্ছে পরোক্ষ নয়, প্রত্যক্ষ অর্থে। সার্ভাইল মানে হচ্ছে যে সবসময় নতজানু হয়ে থাকে, সাবমিসিভ। প্রেডিক্ট মানে ভবিষ্যৎবাণী করা, যেটা প্রেসাইজের সিনোনিম হতে পারে, কিন্তু আমাদের কাছে অ্যান্টোনিম চেয়েছে, তাই শব্দটা হচ্ছে মিসজাজ। আবার একটা ইডিওমিক এক্সপ্রেশন 17, to take up the gauntlet, to accept the challenge। মানে গন্টলেট কথাটার মানেই হচ্ছে গ্লাভস, মোটা গ্লাভস, যুদ্ধ করার জন্য হাতে পরা। তাহলে সেটা হাতে তুলে নেওয়া মানে হচ্ছে কি সে এখন যুদ্ধে যেতে রাজি, সে চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি, পিছিয়ে যাবে না, সে নির্ভীক। টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। অ্যান্টোনিমস মিসজাজ, সিনোনিম প্রেডিক্ট। থ্যাংক ইউ সাবরিনা। 18, he made me finish the work। কি হবে? এটা কোন টপিক? এইটা হলো কি আমার কিছু অপশনে বলে নাই, কিন্তু আমি বুঝতে পারছি এটা কি ভয়েস। এটা হচ্ছে কি ভয়েস, অ্যাক্টিভ অথবা প্যাসিভ। এখন
উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? অ্যাক্টিভে আছে। তাহলে এটা প্যাসিভ কি হবে? হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই আস। এখন আমরা যারা পারছি না তারা একটু খেয়াল করে দেখুন তো, যদি বলতাম আই ইট রাইস, এটাকে সবাই প্যাসিভ করতাম, অবজেক্ট ভার্ব সাবজেক্ট, অবজেক্টটাকে লিখতাম সামনে, এখানেও সাবজেক্ট কি উই, আমরা কি করি নির্বাচিত করি, এটা ভার্ব, কাকে নির্বাচিত করি তাকে, কি নির্বাচিত করি ক্যাপ্টেন, দুইটা নির্বাচন করেছি, এটা একটু যদি অ্যাক্টিভ প্যাসিভটা মনে রাখি, দুটা নির্বাচন যেহেতু, দুইজন কাজ যেহেতু, অবজেক্ট যেহেতু আছে, কি এবং কাকে, কাকে নির্বাচিত করেছি এবং হলো কি নির্বাচিত করেছি তাকে, তাকে আমরা ক্যাপ্টেন বানিয়েছি। সবসময় কাকে প্রশ্নের যে উত্তর সে প্রাধান্য পাবে, সে না। তাহলে ফার্স্টে কি রাইস, অবজেক্ট হলো সাবজেক্ট, এরপর কি একটি বি ভার্ব বসবে ইজ, তারপরে মেইন ভার্বের ভি3, এটা আমাদের মুখস্থ তাই এটা দিয়ে এক্সাম্পল এটা, তারপরে একটি প্রিপোজিশন বললাম সাধারণত বাই, তারপরে সাবজেক্ট হয়ে যাচ্ছে অবজেক্ট মি। এখানেও দেখুন তো অবজেক্ট হলো হিম, অবজেক্ট হলো ক্যাপ্টেন, কিন্তু হিম কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাই যেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, সে প্রাধান্য পাবে হি। একটা বি ভার্ব লাগবে যেহেতু এটা পাস্ট টেন্স, ওয়াজ, মেইন ভার্বের ভি3 ইলেক্টেড, এরপরে আমাদের দুইটা অবজেক্ট ছিল, একটা লিখেছি আরেকটা লিখিনি, তাকে লিখে দিব হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন, তারপরে আমাদের প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই আস। গুড, এক্সেলেন্ট। আচ্ছা, কিন্তু আরেকটা সেন্টেন্স এখন যদি বলি, আই হ্যাভ সিন হিম গো টু দ্য স্টোর, এই সেন্টেন্সটার প্যাসিভ কি হবে? I have seen him go to the store. He has been seen go to the store by এই সেন্টেন্সে কাজ কোনটা, ভার্ব কোনটা? সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে দেখেছি, অবজেক্ট হচ্ছে কাকে দেখেছি তাকে। আবার হলো কি দেখেছি, এখানে তাকে আসলে স্টোরে যেতে দেখেছি, আমার এটা আরেকটা অবজেক্ট আমি বলতে পারতাম, কিন্তু এটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করছে, তাকে কি অবস্থায় দেখেছি তাই। এখন আমি তো জানি অবজেক্ট হবে সাবজেক্ট হি, তারপরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, এখন হি এর পরে তো আমার হ্যাভ লিখতে পারবো না, লিখলাম হ্যাজ, একটা বি ভার্ব অ্যামিজার তো বলাই লাগে প্যাসিভ সেন্টেন্সে, এখন হ্যাজ এর পরে তো আর অ্যামিজার বলতে পারবো না, সেটা ভি3 হয়ে যাচ্ছে কি বিন, হি হ্যাজ বিন, তারপরে কি হবে সিন, মেইন ভার্বের ভি3 হি হ্যাজ বিন সিন, এরপরে যে নন ফাইনাইট, এই যে বেয়ার ইনফিনিটিভ যে ভার্বটা আছে নন ফাইনাইট ভার্ব, তারতে টু দিয়ে চলে আসবে, হি হ্যাজ বিন সিন টু গো টু দ্য স্টোর বাই মি, হি হ্যাজ বিন সিন টু গো টু দ্য স্টোর বাই মি। এটা কেউ বুঝিনি এমন আছে কি? আচ্ছা, খেয়াল করে দেখুন আপু, এইখানে যেটা হয়েছে, এই জায়গায় সিনটা যে ভার্ব, এটা কি বুঝতে পেরেছি? তাহলে গোটা কি? না, গোটা ভার্ব না। খেয়াল করে দেখুন, সিন যদি ভার্ব হয়, গো যদি ভার্ব হয়, তাহলে সেন্টেন্সে ভার্ব কয়টা হয়ে গেল?
দুইটা ভার্ব থাকলে সেন্টেন্সে অবশ্যই, আমাদের লেকচার 5 এর টপিক এটা, ভার্বস এর টপিক, নন ফাইনাইট ভার্বস এর টপিক লেকচার 4 এ আছে, যে যদি সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে অবশ্যই একটি কনজাংশন থাকতে হয়। অবশ্যই কি থাকতে হয়? একটি কনজাংশন। দেখুন তো, এখানে কেউ কিন্তু কোথাও যাচ্ছে না, আমি তাকে দেখেছি। সে যখন স্টোরে যাচ্ছিল, সে যাওয়ারত অবস্থায় আমি তাকে দেখেছি। এটা গো হতে পারতো, গোয়িংও হতে পারতো। I have seen him going to the store, I have seen him go to the store. তাহলে আপনার আলটিমেটলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা? I সাবজেক্ট, have seen হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে হিম। I eat রাইসের মতো। এখন অবজেক্টটাকে আপনি সাবজেক্ট বানালেন হি, অক্সিলারি ভার্ব লিখলেন হ্যাজ, প্যাসিভ করতে গেলে একটা বি ভার্ব বলতেই হয়, এম ইজ আর ওয়াজ আর এগুলোকে বলে বি ভার্ব। কিন্তু এম ইজ আর হি এর পরে আপনি ইজ লেখার কথা, কিন্তু ইজ লিখতে গিয়ে দেখেন হ্যাজ আছে, হ্যাজ এর পরে ইজ লেখা যায় না, তাই লিখলেন বিন, হি হ্যাজ বিন। তারপর রাইস ইজ ইটেন, এই বি ভার্বটা বলার পরে আপনার কি মেইন ভার্বটা ভিত্তিতে বলতে হয়। এখানে মেইন ভার্বটা ভিত্তিতে ছিল সিন, হি হ্যাজ বিন সিন, তাকে দেখা গিয়েছে। এরপরে যে বেয়ার ইনফিনিটিভ বা আইএনজি যুক্ত যে ভার্বটা থাকে সেটা তখন কিসে চলে গেছে? টু ইনফিনিটিভে। কিসে চলে গেছে? টু ইনফিনিটিভে। ঠিক আছে, গোয়িং। এই গোয়িংটা ঠিক জিরান না, এই গোয়িংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হি হ্যাজ বিন সিন টু গো টু দ্য স্টোর বাই মি। স্যার এখানে যদি গোনা থেকে গোয়িং থাকতো সেক্ষেত্রে হচ্ছে টু গো এর পর সরাসরি গোয়িং কে অ্যাপ্লাই করে দিলাম। হি হ্যাজ বিন, হ্যাঁ তখন আপনি গোয়িং দিয়ে অ্যাপ্লাই করতে পারতেন। গুড। হি হ্যাজ বিন সিন গোয়িং টু দ্য স্টোর বাই মি, ঠিক। যদি গোয়িং থাকতো তাহলে আপনি এখানে আইএনজি যোগ করে না, যেটা ছিল সেটাই লিখে দিতে পারতেন। আরেকটা এক্সাম্পল দিয়ে কি বুঝাবো নাকি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে হি মেড মি ফিনিশ দ্য ওয়ার্ক। আচ্ছা, এই টপিকে যে ছিলাম, হি মেড মি ফিনিশ দ্য ওয়ার্ক, এইটা কোন টপিক? সাবজেক্ট, একটা পজিটিভ ভার্ব, একটা অবজেক্ট, আরেকটা ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে এইটা হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে আবারও হি মেড মি, আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অবজেক্ট হয়েছে সাবজেক্ট আই, পাস্ট টেন্সে আছে বলেছে ওয়াজ, তারপরে মেইন ভার্বের ভিত্তি মেড, এরপরে যে ভার্বটা আছে সেই ভার্বটা টু ইনফিনিটিভে চলে গেছে। আই ওয়াজ মেড টু ফিনিশ দ্য ওয়ার্ক, শেষে গিয়ে হচ্ছে বাই হিম। আই ওয়াজ মেড টু ফিনিশ দ্য ওয়ার্ক বাই হিম। এটা আরেকটা এক্সাম্পল না দিলেই না। I had my brother receive my parcel, এইটার প্যাসিভটা কি হবে? I had my brother receive my parcel, এটা প্যাসিভ কি হবে? I had my brother receive my parcel. একই নিয়ম, কিন্তু কিন্তু একটু শুনতে অকওয়ার্ড শোনাবে হয়তো, এই জন্য আপনাদের খটকা লাগছে। এটা পজিটিভ ভার্ব, যেটা কি বুঝতে পেরেছি এই সেন্টেন্সটা?
এটা পজিটিভ ভার্বে পড়েছে না? পজিটিভ। মাই মাহমুদু, হ্যাঁ, মাই ব্রাদার হ্যাড বিন রিসিভ মাই পার্সেল না, মোহাম্মদ বাসার কাছাকাছি গিয়েছেন। আই হ্যাড বিন রিসিভ মাই ব্রাদার পার্সেল। My parcel was received by my brother. তাহলে আই হ্যাড কই গেল? না, রিটার্ন ভাই আপনারটাও হয়নি মাই ব্রাদার। দেখুন তো, স্যার এই সেন্টেন্সটার বাংলাটা কি হবে? আমি আমার ভাইকে দিয়ে আমার পার্সেল রিসিভ করিয়েছি। এখানে একটু আগে পজিটিভ ভার্বে দেখেছি না? ছিল না, হি মেড মি ফিনিশ দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটা শেষ করিয়েছে না? পজিটিভ ভার্ব। তেমনি আমি আমার ভাইকে দিয়ে কি করেছি? পার্সেলটা রিসিভ করিয়েছি। এই যে সাবজেক্ট, তারপরে পজিটিভ ভার্বের একটা ভার্ব, পজিটিভ ভার্ব আমরা 5টা পড়েছি তাই না? তারপরে আবার একটা নাউন, তারপরে আবার একটা ভার্ব। মাই ব্রাদার, ব্রাদার পার্সেল রিসিভ করার কাজটা করেছে কিনা, তাহলে এটা কি ডুয়ার নাকি রিসিভার? ডুয়ার। এবার আপনি দেখেন আপনার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখুন ফার্স্টে অবজেক্ট হলো সাবজেক্ট মাই ব্রাদার, তারপরে একটা বি ভার্ব লাগে না? সরাসরি কি মেইন ভার্ব বসে নাকি একটা বি ভার্ব লাগে? ওয়াজ, মাই ব্রাদার ওয়াজ, এখানে হেড আছে বলে প্যাচ লেগে গেছে। তারপরে মেইন ভার্বের ভিত্তি হয় না? মাই রিসিভ, এখানে ভার্বটা কি রিসিভ নাকি মেইন ভার্বটা হলো হেড? ভার্বটা হচ্ছে হ্যাড। মাই ব্রাদার ওয়াজ হ্যাড। তারপরে এই যে পজিটিভ ভার্বের ক্ষেত্রে কি টু ইনফিনিটিভ বলবেন না? মাই ব্রাদার ওয়াজ হ্যাড টু রিসিভ মাই পার্সেল। তারপরে হচ্ছে বাই মি। এই জন্য বলেছি আরেকটা প্রশ্ন না করলেন, আবার একটু ঠান্ডা মাথায় এটা চিন্তা করে দেখুন কোথায় ভুল হয়েছে। হেড দেখে আপনারা সবাই কনফিউজড হয়ে গেছে। এখানে ছিল হি মেড, মেডের আগে আপনি ওয়াজ লিখেছেন না? আই ওয়াজ মেড। তারপরে মেইন ভার্বের এই যে পজিটিভ ভার্বের আগে টু, এই জায়গায় নিয়মে পার্থক্য কোথায়? স্যার হেডের নাকি একটু ওয়ার্ড ব্যবহার করা থাকে কি? হ্যাঁ, এই জন্য এটা আনকমন বলে মনে হয়েছে এটা, কিন্তু দেখুন তো দুইটা একই রকম সেন্টেন্স না? মাই ব্রাদার ওয়াজ হ্যাড, ওই যে ওয়াজ মেড এর মতো, তারপরে টু রিসিভ মাই পার্সেল বাই মি। হ্যাঁ, এখানে যদি হেড না থেকে মেড থাকতো তাহলে আপনার জন্য দেখতে সহজ হতো, কিন্তু আমি বলতে চাচ্ছি নিয়ম তো সেম, নিয়ম তো সেম, পজিটিভ ভার্ব। ঠিক আছে। আবার মাই ব্রাদার ওয়াজ হ্যাড টু রিসিভ মাই পার্সেল, এক্সেলেন্ট। কাজল বলছেন মাই ব্রাদার ওয়াজ রিসিভড বললে ভাই মানে দাঁড়াচ্ছে কি ভাইকে কেউ রিসিভ করেছে, সেটা তো বলতে চাইনি, আমি বলতেছি ভাইকে দিয়ে আমার পার্সেল রিসিভ করিয়েছি। মা শিশুকে চাঁদ দেখার মতো, এটা একটা পজিটিভ ভার্বের সেন্টেন্স ছিল। চুজ অ্যান অ্যান্টোনিম ফর রিপিউটিয়েট, জানি কিনা অ্যান্টোনিম চেয়েছে। থ্যাংক ইউ। হ্যাড পাস্ট ইনডেফিনিট আছে, হ্যাঁ আই ওয়াজ। থ্যাংক ইউ সাবরিনা। রিপিউডিয়েট মানে হচ্ছে কোনো কিছু অস্বীকার করা, এই যে রিফিউট, ডিসক্লেইম করা। রিট্র্যাক্ট মানে পিছিয়ে যাওয়া, তাহলে অ্যান্টোনিমটা কি হবে? অ্যাকনলেজ, স্বীকৃতি দেওয়া, স্বীকার করা।
সজীব আহমেদ বলেছেন ওয়াজ কেন। Good. সজীব আহমেদ নিশ্চয়ই 18 নম্বর প্রশ্নটার কথা বলেছেন। মানে আমি যে এক্সাম্পলটা দিয়েছি, প্যাসিভ হলে ওয়াজ তো বলতেই হয়, এই জন্য। বি ভার্ব ওয়াজ তো পাস্ট টেন্সে, হ্যাড তো পাস্ট টেন্সে ছিল, তাই তার আগে ওয়াজ বসেছে। প্রেজেন্ট টেন্স থাকলে হতো ইজ, মাই ব্রাদার ইজ হ্যাড 20। কোশ্চেন ট্যাগ মনে রাখবেন গ্রেড 10-এ, কিন্তু আমরা আশা করব যে প্রশ্ন গ্রামার লেভেলটা অত ডিফিকাল্ট হওয়ার সুযোগ নেই। ঠিক আছে, ভোকাবুলারিটাই আমাদের সব একটু স্ট্রংলি পড়ে যেতে হবে। কোশ্চেন ট্যাগ কি মনে আছে আমাদের? চুজ দ্য কারেক্ট কোশ্চেন ট্যাগ। উই সেলডম এনকাউন্টার সাচ প্রবলেমস। আচ্ছা, কোশ্চেন ট্যাগের ঘটনা সবার মনে আছে তো আমাদের? এটা ট্যাগ কোশ্চেনটা কি হবে? Let us know after reaching there. Shall we? Good. আর কোন অপশন? কেন আমরা শ্যাল উই বলছি? আমি জানি আপনারা কেন বলছেন, একটু আপনাদের মুখে শুনতে চাচ্ছি। কেন শ্যাল উই বলছি? হ্যাঁ, এইখানেই। গুড। আমি জাস্ট এটা, আপনি জানেন, আপনি ঠিকই জানেন, কিন্তু আমি একটু পার্থক্যটা দেখাচ্ছি। এটার উত্তর লেট আস গো অন এ পিকনিক। এইটা হবে শ্যাল। দেখুন তাহলে এই লেটাস আর এই লেটাস এর মধ্যে পার্থক্য আছে না? আপনি নিজেই সেন্টেন্সটা পড়ে দেখুন তো। হ্যাঁ, উপরেটা ইম্পারেটিভ। এই লেটাস মানে চলো আমরা পিকনিকে যাই, এখানে প্রস্তাব দিচ্ছে, তুমিও যাই আমিও যাই। এখানে কি কোনো প্রস্তাব দিচ্ছি কাউকে? এখানে আস না বলে যদি বলতাম লেট মি নো, তাহলে কি আপনি শ্যাল উই বলতেন? না, তাহলে কিন্তু আপনি শ্যাল উই বলতেন না। লেট মি নো, তখন কি আমি কোনো প্রস্তাব দিচ্ছি নাকি বলছে ওই জায়গায় পৌঁছানোর পরে জানিও? কারণ হোয়াট ইফ বাবা মা দুজন একসঙ্গে দাঁড়িয়ে বলছে ওখানে পৌঁছানোর পর জানিও, তাহলে লেট আস বলবে না, লেট মি না বলে লেট আস। আর ইম্পারেটিভ সেন্টেন্সে এক কোয়েশ্চেন কি হয়? উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সে এক কোয়েশ্চেন কি হয়? উইল ইউ। আর লেটাস এখানে প্রস্তাব দিচ্ছি, এই জায়গায় হবে শ্যাল উই। একটু জাস্ট মনে করিয়ে দিলাম। ঠিক আছে, এক কোয়েশ্চেন একটা সহজ টপিক আমরা জানি, একটু মনে করিয়ে দিলাম। She could hardly forget. এটা এক কোয়েশ্চেন কি হবে? কুড শি। কারণ কি হার্ডলি কথাটা যেহেতু না বোধক, তাই ট্যাগ কোয়েশ্চেন কি আর না বোধক করার দরকার নেই, কুড শি। একই রকম ভাবে আমাদের এখানে উই সেলডম এনকাউন্টার সাচ প্রবলেমস, এটা না বোধক, তাই উই সেলডম এনকাউন্টার সাচ প্রবলেমস ডু উই। ট্যাগ কোয়েশ্চেনটা হচ্ছে হ্যাঁ বোধক।
কোনটা কারেক্ট সেন্টেন্স? কোনটা কারেক্ট সেন্টেন্স? একটু বড় সেন্টেন্স, একটু পড়ে দেখবেন। আমার এখানে 3টা সেন্টেন্সে ভুল আছে, আপনার কাজ হচ্ছে কোন সেন্টেন্সে ভুল আছে ভুলগুলো খুঁজে বের করা, তাহলে একটা ছেকে কারেক্ট। সি কারেক্ট। এ নাম্বারে ভুলটা কোথায়? কুইয়ের তো হ্যাজ হতেই পারে না, সহজেই ভুলে গেছে, বুঝেছি এটা ভুল। বি নাম্বারে ভুল কোথায়? শি হ্যাড লেফট, এটা থার্ড কন্ডিশন হয়ে গিয়েছিল। উডের পরে তো কখনো V3 হতে পারে না। বা ডি নাম্বারে ভুল কোথায়? কত নাম্বারে? ডিতে ভুল কোথায় আপু? হ্যাঁ, কেন বিজ্ঞান না হয়ে কি হবে? হ্যাঁ, কারণ হ্যাড থার্ড কন্ডিশনাল, হ্যাড এর পরে তো বিগান হবে। ওই উই এর পরে যেমন হ্যাজ হওয়া সম্ভব না, হ্যাড এর পরে বিজ্ঞান হওয়া সম্ভব না। হ্যাড উই বিগান দ্য এক্সপেরিমেন্ট আর্লিয়ার উই কুড হ্যাভ গ্যাদার্ড মোর। তাহলে বাকি আছে কি সিটা কারেক্ট। এটা কোন কন্ডিশনাল? হ্যাঁ, এত লেখা খালি লেখাই কোশ্চেন। হ্যাঁ, অনেক বড় বড় সেন্টেন্স। হ্যাড আই নোন অ্যাবাউট দ্য জব অপরচুনিটি, দেখুন বাংলায় বলার সময় আমাদের যদি চলে আসছে, যদি এখানে কোথাও ইফ লেখা নেই। যদি আমি চাকরির সুযোগটার কথা জানতাম, আই উড হ্যাভ অ্যাপ্লাইড ফর ইট ইমিডিয়েটলি। এইটা আমার কারেক্ট সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল আমরা পারি তো নাকি? আবার আপনাদেরকে একটা হেড দিয়ে বিপদে ফেলি। একটা লিখি একটা। I could have earned the medal if I have proper training. এখানে কি উত্তর লিখতাম আমরা? had proper training। এই তো, এখন আপনারা কিন্তু ঘটনাটা ধরে ফেলেছেন। এটা কোন কন্ডিশনাল? একজন আপু যে হ্যাড বলেছিলেন, এটা সেকেন্ড নাকি থার্ড? থার্ড কন্ডিশনালে তো এটা পাস্ট পারফেক্ট হতে হবে। আর পারফেক্ট টেন্সে কি হয়? একটা হ্যাড তো বলতেই হয়, তারপরে এই ভার্বটার V3 হয়। আই হ্যাড প্রপার ট্রেনিং। এখন সবাই ধরে ফেলেছে। এক্সিলেন্ট। শুধু অ্যাড তো হবে না সুব্রত,
হ্যাড হবে থার্ড কন্ডিশনাল যে only then dash the team's efforts. এটা কোন টপিক? আমি যখন অপশনের দিকে দেখছি ডিড দ্য ম্যানেজার রেকগনাইজ, দ্য ম্যানেজার হ্যাজ রেকগনাইজড, দ্য ম্যানেজার রেকগনাইজড, হ্যাজ দ্য ম্যানেজার রেকগনাইজড। ইনভার্সন। আচ্ছা, ইনভার্সনের টপিক আমরা জানি সেন্টেন্সটা হয় না বোধক অ্যাডভার্ব অথবা অনলি অথবা সো দিয়ে অ্যাডভার্ব দিয়ে শুরু হতে পারে। ইনভার্সনে কি হয়? সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসতে হয়, এখানে আসেনি। সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসতে হয়, এখানে অক্সিলারি ভার্বই নেই। ডি আর এ তে ডিড দ্য ম্যানেজার রেকগনাইজ আর হচ্ছে হ্যাজ দ্য ম্যানেজার রেকগনাইজড। এখন ডি কেন হলো না? অনলি দেন কেবল তখনই, এটা অতীতের কথা বলছি, এখানে কোনো এমন কোনো টাইম মডিফায়ার নেই যে মডিফায়ারটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে পারে। কোনো অক্সিলারি ভার্ব নেই বলে ডিড এসেছে। অনলি দেন ডিড দ্য ম্যানেজার রেকগনাইজ, কেবল তখনই ম্যানেজার রেকগনাইজ করলো, স্বীকৃতি দিল টিমস এফোর্টস কে। ডি নাম্বার কেন উত্তর দিতে পারছি না? কারণ এখানে টাইম মডিফায়ারটা কোনো প্রেজেন্ট পারফেক্টের না, কেবল তখন। নাও বলতে যেমন আমি প্রেজেন্ট টেন্স বোঝাই, আর দেন বলতে কি আমি পাস্ট টেন্স বোঝাই, তখন। এটা অতীতকালের কথা বলছে, এটা প্রেজেন্ট পারফেক্টের কথা বলছে না। আচ্ছা, ইনভার্সন একটু তাহলে কথা বলি। ইনভার্সন জিনিসটা কি? ইনভার্সন জিনিসটা কি আমরা আসলে 23 তারিখের পরীক্ষা উপলক্ষে একটু রিভিশন করছি, তাই একটু কথা বলে দেই। ইনভার্সন মানে কি? উল্টে দেওয়া, তাই না? উল্টে দেওয়া। কাকে উল্টে দেওয়া? ভার্বকে। কিভাবে উল্টে দেওয়া? এক কোশ্চেনে আমরা যে কাজটা করি, হি ডিড দা জব। এক কোশ্চেনে কি করি? ডিডেন্ট হি। আগে হি না লিখে পরে হি লিখি ডিডেন্ট। এটা হ্যাঁ বোধক না বোধক। ইনভার্সনে সেটা করতে হয় না। আবার দেখুন তো, যখন আমি বলছি she has never failed in any exam, সে কখনো কোনো পরীক্ষায় ফেল করেনি। এখানে একটা না বোধক অ্যাডভার্ব আছে না, ইনভার্স রিভার্স। সেই না বোধক অ্যাডভার্বটা কোনটা? এখন ইংরেজিতে আমার ইচ্ছা হলো আমি নেভার কথাটা দিয়ে সেন্টেন্স শুরু করব, আর ইংরেজিতে নিয়ম হচ্ছে না বোধক অ্যাডভার্ব দিয়ে এবং অনলি এবং সো, এই দুই ধরনের অ্যাডভার্ব দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয়, সো কিন্তু কনজাংশন না, কানেক্টর না, সো অ্যাডভার্ব হিসেবে যখন শুরু হয় সেক্ষেত্রে উল্টে দিতে হয়। এখন নেভার শি হ্যাজ না বলে আমার কি বলতে হবে? হ্যাজ শি ফেলড ইন এনি এক্সাম। দেখেছেন পার্থক্যটা? আবার ইনভার্সনে কি অনলি সো নেভার এই ধরনের অনলি এবং সো এই দুটো হচ্ছে আলাদা করে মনে রাখার জন্য, আর বাকি সবগুলো সবসময় না বোধক শব্দ দিয়ে শুরু হবে। নো, নেভার, নো সুনার,
ঠিক আছে, স্কেয়ারসলি, সেলডম, হার্ডলি, এই শব্দগুলো কি হ্যাঁ বোধক নাকি না বোধক? না হলো। এই তো। He passed the test only after giving up his gaming addiction. তার গেম খেলার আসক্তি ছেড়ে দেওয়ার পর সে পাশ করেছে। দেখুন তো সে কখন পাশ করেছে? only after giving up his gaming addiction. এখন কারো মনে হলো যে এই কথাটা সে এইভাবে লিখবে, অ্যাডভার্বটা সামনে নিয়ে আসবে, এবং অ্যাডভার্বটা কি দিয়ে শুরু হচ্ছে? only দিয়ে। only after giving up his gaming addiction, তখন আপনি পরের অংশটাকে উত্তরে কি লিখতে হবে? he passed the test, এটা কিভাবে লিখতে হবে? did he pass the test? বোঝা গিয়েছে? দেখেছেন এই সেন্টেন্স গুলো কি? only did he pass the test, ইন্টারেস্টিং। সাবরিনা অন্যভাবে উনি onlyটা সামনে নিয়ে এসেছেন, পুরো অ্যাডভার্বটা আমি সামনে এসেছি যে only after giving up his gaming addiction, কেবল তার গেম অ্যাডিকশন ছেড়ে দেওয়ার পর did he pass the test। আর আরেকটা কি দিয়ে আছে এটাও একটু বলে দিই, সো দিয়ে। কিন্তু আমরা সবাই এই সেন্টেন্সের সঙ্গে পরিচিত, মাই ফাদার ইজ সো old that he cannot run। আমার বাবা এতটাই বৃদ্ধ যে সে দৌড়াতে পারে না। এখন আমার মনে হলো যে সো ওল্ড কথাটা এতটাই বৃদ্ধ আমার বাবা যে এইভাবে কথাটা বলবো, তাহলে দেখুন এই সো ওল্ড কথাটা সামনে চলে এসেছে, সো ওল্ড। তখন মাই ফাদার ইজ না বলে কি বলবো? ইজ মাই ফাদার। মানে এগুলো কোনো নতুন বাক্য না, এই বাক্যগুলোকে নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোকে একটু ভিন্ন ভাবে বলা। সো ওল্ড ইজ মাই ফাদার দ্যাট হি ক্যান নট রান। বোঝা গিয়েছে? তার মানে এখানে আমাদের হচ্ছে ভার্বটা আগে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব, বি ভার্ব থাকলে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। ট্যাগ কোশ্চেন আমরা কি কখনো মেইন ভার্বকে সামনে নিয়ে আসি নাকি অক্সিলারি ভার্বকে? আর যদি অক্সিলারি ভার্ব না পাই, যেমন এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব ছিল, তখন কাকে নিয়ে এসেছি ট্যাগ কোশ্চেনের মতো? ডিড কে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন না করেই পারছি না। she had little money, এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক? না বোধক। এটা ট্যাগ কোশ্চেনে কি লিখবেন? হ্যাড শি হতে পারে ব্রিটিশ ইংলিশে, আমেরিকান ইংলিশে কি হবে? ডিড শি, দুটোই কারেক্ট। আচ্ছা, আরেকটা সেন্টেন্স যদি বলি, I knew little about the event, এই কথাটার মানে কি? ওই ঘটনাটা সম্পর্কে আমি জানতামই না, বলতে গেলে লিটল কি না বোধক না? না জানার মতোই। এই কথাটাতে এইখানে লিটল কথা কি হ্যাড কে মডিফাই করেছে নাকি মানিকে? মানিকে। নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ।
এইখানে লিটল কাকে মডিফাই করছে, আই কে নাকি নিউ কে? ভার্বকে মডিফাই করে, তাকে কি বলে? এখন এই সেন্টেন্সটা যদি আমি এটা দিয়ে শুরু করতাম, তখন আপনি কি লিখতেন সেন্টেন্সটা? লিটল ডিড আই নো। এক্সেলেন্ট। লিটল ডিড আই নো। অ্যাডভার্ব হতে হবে, অ্যাডভার্ব গুলো যখন নাবোধক হবে। লিটল ডিড আই নো অ্যাবাউট দি ইভেন্ট, আমি ওই ব্যাপারটা সম্পর্কে কিছুই জানতাম না। ঠিক আছে, এই হলো ইনভার্সন। কিছুটা বোঝা গেছে? নাবোধক দিয়ে শুরু। জি, আরেকটা দিন ক্লাস আছে। জি, এই যে আমরা প্রায় শেষ করে ফেলেছি আজকে, আরেকটা টপিক নিয়ে একটু কথা বলবো। লাস্ট প্রশ্ন। জি জি, হ্যাঁ, আরেকটা দিন ক্লাস তো আছে। ইট ইজ এসেনশিয়াল ড্যাশ বাই দ্য স্টাফ ডিউরিং দি এমার্জেন্সি ড্রিল। কারেক্ট অ্যান্সার কি হবে? ডি। এটা কোন টপিক? সাবজাংটিভ। সাবজাংটিভে কি হয়, আমাদের বাক্যে একটা দ্যাট কনজাংশন থাকতে হয় এবং তার আগের অংশে এরকম কোন কথা বলা থাকে যে এমনটা হওয়া জরুরি, যে এমনটা হোক, এরকম। আচ্ছা, এখন এ নাম্বারটা হয় ইট ইজ এসেনশিয়াল টু এভরি সেফটি প্রোটোকল ফলো। এটা তো কোনো টু এর পরে তো ভার্ব লাগবে, বা এভরি সেফটি প্রোটোকল ফলো, এটা কেন হয়নি? বি নাম্বারটা কেন হয়নি? হ্যাঁ, দেয়ার এভরি সেফটি প্রোটোকল, প্রোটোকল তো কাউকে ফলো করবে না, প্রোটোকল নিয়ম কারণকে ফলো করতে হবে। আর সি নাম্বার এভরি সেফটি প্রোটোকলস, এভরির পরে প্লুরাল হতে পারে না, শেষেরটা দ্যাট এভরি সেফটি প্রোটোকল বি ফলোড, এটাকে বলা হয় সাবজাংটিভ। সাবজাংটিভ সম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া আছে। সাবজাংটিভটা বুঝিনি এমন কেউ আছে এখানে, যে একটু ডিসকাশন করলে একটু ভালো হবে। আমাদের পরের ক্লাসে আমি অন্য যে বাকি টপিক, আচ্ছা, অন্য যে কিছু টপিক আছে যে আপু যেগুলো বললেন, প্যারালেল স্ট্রাকচার, তারপরে হচ্ছে রিডান্ডেন্সি, ঠিক আছে, এইসব ড্যাংলিং মডিফায়ার, এই ধরনের কিছু টপিক নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, সাবজাংটিভ নিয়ে একটু কথা বলি। জি, আচ্ছা, এখন সাবজাংটিভ এর ক্ষেত্রে কি হয়, এই সাবরিনা আপু এখানে দেখুন মেসেজে বলে দিয়েছেন অর্ডার দ্যাট, সাজেস্ট দ্যাট, এসেনশিয়াল দ্যাট, ভার্বের বেস ফর্ম। আচ্ছা, সাবজাংটিভের আসলে ঘটনাটা কি? ঘটনাটা কি হয়, আমি সহজ কথায় বলি, কেউ একজন চায় অন্য কেউ একজন কিছু করুক। সহজ বাংলায় বললে আমি যেটা বলি, কেউ একজন চায় অন্য কেউ একজন কিছু করে। পজিটিভ ভার্বে কি হয়, পজিটিভ ভার্বে কেউ অন্য কাউকে দিয়ে কিছু একটা করায় বা করতে সাহায্য করে। মা শিশুকে চাঁদ দেখায়, আলটিমেটলি চাঁদ দেখার কাজটা করছে শিশু, মা করিয়ে নিচ্ছে। আর সাবজাংটিভে আলটিমেটলি করে না, সাবজাংটিভে হচ্ছে অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়। এখন আমার সাবজাংটিভের জন্য পরীক্ষায় অবশ্যই দ্যাট থাকতেই হবে। কি থাকতে হবে? দ্যাট। এবং দ্যাটের আগে এই যে এইরকম কোন শব্দ, যেগুলো দ্বারা বোঝায় যে কেউ একজন চায় অন্য কেউ একজন কিছু। এখন এগুলো এত বেশি শব্দ, এগুলো অনেকে অনেকভাবে মনে রাখে। আপনি খেয়াল করে দেখুন তো, আমি যদি বলি হি টোল্ড মি,
দ্যাট, বলেন তো এখানে কেউ কাউকে দিয়ে কিছু করাতে চাচ্ছে? না। তাহলে এটা কি সাবজাংটিভ বলবো? না। যদি বলি হি ইনফর্মড মি দ্যাট, এখানে কেউ কাউকে দিয়ে কিছু করাতে চাচ্ছে? না, সে আমাকে জানিয়েছে। কিন্তু যখনই বলছি হি অর্ডার্ড মি বা রিকোয়েস্টেড মি, এরকম যে কোনো শব্দ, হি ইনস্ট্রাক্টেড মি, তার মানে কি সে আদেশ করেছে, অনুরোধ করেছে বা নির্দেশনা দিয়েছে, সে বলেছে না কিছু একটা করার জন্য। এই ধরনের শব্দের পরে যখন দ্যাট থাকবে, দ্যাটের পরে সাবজেক্টটা যেটা থাকবে, হি রিকোয়েস্টেড দ্যাট শি বি প্রেজেন্ট, উত্তরটা কি হবে? হি অর্ডার দ্যাট, সে আমাকে আদেশ দিল বা অনুরোধ দিল যে সে যেন উপস্থিত থাকে। সে কি আলটিমেটলি উপস্থিত আছে নাকি থাকবে না, এটা তার উপর। মা যখন শিশুকে চাঁদ দেখায়, শিশু কিন্তু চাঁদ দেখছে, মা দেখাচ্ছে। কিন্তু যখন কেউ আমাকে আদেশ দিল বা রিকোয়েস্ট করলো বা আমাকে ইনস্ট্রাক্ট করলো, তখন যেটা করা হয়েছে, যেন আমি বলি কে একজন চায় অন্য কে একজন কিছু করুক, সেই চাওয়াটা ধমক দিয়ে হোক, সে চাওয়াটা ভদ্রভাবে বলে হোক, তখন প্রযোজক কর্তার মতো কি, হ্যাঁ, তখন আমি দেখবো যে এইটা ডিপেন্ড করে তার উপরে। হি অর্ডার দ্যাট শি বি প্রেজেন্ট, এটাই কারেক্ট অ্যান্সার। ওয়াজ প্রেজেন্ট, ইজ প্রেজেন্ট কিছু বলা যাবে না, ঠিক আছে? ওয়াজ বলা যাবে না। হি অর্ডার মি দ্যাট শি বি প্রেজেন্ট, এটাই কারেক্ট অ্যান্সার। বেস ফর্মটাই বসবে একেবারে, কোনো প্রেজেন্ট ফর্ম না, বেস ফর্ম, ঠিক আছে? হ্যাঁ, বি থাকবে। দেয়ার ওয়াজ এ ডিমান্ড ইন দ্য পার্টি দ্যাট, দলের মধ্যে একটা ডিমান্ড হলো, বি হবে, দলের মধ্যে একটি ডিমান্ড হলো, দাবি হলো, এভরি মেম্বার পে এ সাবস্ক্রিপশন ফি। এখন আপনি দ্যাট পেয়েছেন, তার আগের অংশে কি আছে? ডিমান্ড। ডিমান্ড না বলে থাকতো দেয়ার ওয়াজ এ রিকোয়েস্ট, একই কথা, ঠিক আছে? দেয়ার ওয়াজ যদি বলতো অ্যান ওপিনিয়ন, মতামত ছিল যে, তাহলে কি দাবি করে বলি, অনুরোধ করে বলি, মতামত দিয়ে বলি, তাহলে এখানে উত্তরটা কি হবে? দেয়ার ওয়াজ এ ডিমান্ড ইন দ্য পার্টি দ্যাট এভরি মেম্বার পে সাবস্ক্রিপশন ফি, উত্তরটা কি হবে? তাহলে যা আছে তাই হবে বেস ফর্ম, পে, তাই না? এভরি মেম্বার যদিও সিঙ্গুলার, যদিও পাস্ট টেন্স, কিছু ম্যাটার করবে না, এমন একটা দাবি ছিল যে প্রত্যেক সদস্য যেন একটি চাঁদা দেয়। তাহলে সাবজাংটিভ কি কিছুটা বোঝা গেল? পরের ক্লাসেরটাতে আমি আরো কিছু সাবজেক্টিভের প্রশ্ন অ্যাড করে দিব, আমার মাথায় থাকবে, নোট করে রাখবো এখন। আপু ওয়ার্ড আছে আমাদের ওই যে কোনো বইয়ে, বা আপনি যদি এখানে আমাদের ক্যারিয়ার ম্যাপের বইয়েও কিছু ওয়ার্ড আছে,
কিন্তু ওয়ার্ড মাশাআল্লাহ কম না, আপনি চাইলে ওটা শিখে রাখতে পারেন। অনেকে শর্টকাটে পড়ে অল্প কিছু শব্দ দিয়ে, কিন্তু ওয়ার্ড মোটামুটি কম না, বেশ কিছু শব্দ। ঠিক আছে, এই ওপিনিয়ন, রিকোয়েস্ট, ডিমান্ড, তারপরে হচ্ছে ইনস্ট্রাক্ট, একটা শব্দ দেখা যায় মুভ। এই মুভ মানে হলো ওপিনিয়ন, মতামত দেওয়া। মতামত দেওয়া মানে কি, কেউ একজন বললো এমনটা হোক, এই ধরনের কিছু ওয়ার্ড আছে। ওকে, খুব কমন ওয়ার্ড গুলো কি, অ্যাডভাইস, পরামর্শ দেওয়া, সাজেস্ট, ওই পরামর্শ দেওয়া, অর্ডার, তারপরে ডিমান্ড, এগুলো হলো কমন শব্দ। একজন পরামর্শ দিল যে এমনটা করা হোক, আদেশ দিল যে এমনটা করা হোক, এই ধরনের শব্দগুলোকে আমরা বলি হচ্ছে সাবজাংটিভ মোডের শব্দ। অবশ্যই আমাদের পরীক্ষায় যেটা লক্ষণীয় সেটা হচ্ছে দ্যাট থাকতে হবে, দ্যাট থাকতে হবে, এবং দ্যাটের আগে আমাদের এই সাবজাংটিভ মোডের কিছু শব্দ যদি থাকে, সেই শব্দের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম না, প্রেজেন্ট ফর্ম না, ফিউচার ফর্ম না, বেস ফর্ম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার গ্রামারে আরো কিছু পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের কিছুটা রাইট ফর্মস অফ ভার্বস এর টপিক, কিছুটা সাবজাংটিভ, কিছুটা গ্রামার টপিকের মধ্যে আছে ড্যাংলিং মডিফায়ার, আর হচ্ছে রিডান্ডেন্সি, এই প্যারালেলিজম, এরকম কিছু টপিকের সমন্বয়ে আমাদের পরবর্তী ক্লাসটা, আমি একটা রুটিনে দেখেছি আপনাদের পরবর্তী একটা ক্লাস আছে আমার ধারণা এই সপ্তাহেই, এই রানিং সপ্তাহেই, তখন আমরা আবার একটু নিয়ে আসব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু পড়তে থাকুন, আর যারা অলরেডি মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছেন তারা গ্রামার আইটেম গুলো একটু রিভিশনে রাখবেন। যারা মোটামুটি গ্রামার আইটেম পড়ে ফেলেছেন, মনে রাখবেন এখন সাধারণত নতুন কোনো গ্রামার টপিক পড়ার সময় না, এখন নিজেকে স্ট্রং করার সময় হচ্ছে ভোকাবুলারি সাইডটাতে। ভোকাবুলারি সাইডটাকে একটু নিজেকে স্ট্রং করার চেষ্টা করব, একটু বারবার পড়বো। আর একটা কমন প্রশ্ন, তাহলে আমি কোথা থেকে পড়বো? আমি বলি, শুরুর জন্য হলো শুধু প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন। প্রিভিয়াস ইয়ার্সে আর্টস ফ্যাকাল্টি থেকে কি কি প্রশ্ন তারা করেছে, জব অনেক করেছে, তো আপনি যতই পড়েন এগুলো মনে রাখাটাও কষ্ট, রিভিশন দিয়ে যেতে হবে। ঠিক আছে, আজকে তাহলে এখানে আমাদের সেশনটা শেষ করছি। আমরা পরবর্তী দিন, আমার ঠিক তারিখটা মনে নেই, পরবর্তী দিন আমরা আমাদের অন্য যে গ্রামার টপিক গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে শেষ করব। সবাই সুস্থ থাকার চেষ্টা করব, ভালো মতো একটা পরীক্ষা দেবো ইনশাল্লাহ। জি বলুন। স্যার, এই এই রাত সময় শর্ট মুখস্থ করার জন্য বলেন। আমি জানি প্রিভিয়াস কোশ্চেন তো বলছেন, কিন্তু এখন তো শর্ট টাইম, জাস্ট উপর দিয়ে কিভাবে একটু তাহলে অবশ্যই বিসিএস এর প্রশ্ন। আপনি ধরেন আর কিছু পড়ার সময় পাননি, তাহলে আপনি অবশ্যই বিসিএস এর প্রশ্নগুলো পড়বেন। ঠিক আছে, বিসিএস এর যে সিনোনিম অ্যান্টোনিম যে প্রিপোজিশন, বিসিএস এর এখন বলা যায় না, লাস্ট পরীক্ষায় দেখেছি তারা লিটারেচার থেকেও কিছু প্রশ্ন দিয়ে ফেলেছিল। লাস্ট মুহূর্তে যদি কেউ কিছু পড়তে চান যে ঠিক আছে অনেক, আমি কোনটা পড়ে শেষ করতে পারবো না, তাহলে একমাত্র সলিউশন হচ্ছে আপনি বিসিএস এর প্রশ্নগুলো পড়া শুরু করুন, প্রশ্ন উত্তর। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমি একটু এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।